আজকে আমরা থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে কিছু কথা বলবো। তো প্রথমেই থাইরয়েড গ্ল্যান্ডের যে ফাংশনাল অ্যানাটমি এটা একটু দেখে নিই। আমরা সবাই মোটামুটি জানি অ্যানাটমিতে যে থাইরয়েড গ্ল্যান্ডটা হচ্ছে গিয়ে আমাদের যে ল্যারিংস সেটার ঠিক নিচেই থাকে এবং এটা দুটো লুপ থাকে, এটা বাটারফ্লাই শেপে থাকে এবং এটার উপরে এটার সাথেই কানেক্টেড আরও দুটো এন্ডোক্রাইন গ্ল্যান্ড থাকে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেটা এখানে দেখানো হয়নি। তো এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের হিস্টোলজিক্যাল ফিচার, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে দেখা যাচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ডের একটা সেকশন এখানে দেখানো হয়েছে এবং এই যে গোলাকৃতির যে জায়গাগুলো, এগুলোকে বলা হয় ফলিকল, যেগুলোর ভিতরে মাঝখানের যে স্পেসটা সেখানে হচ্ছে কলয়েড থাকে। কলয়েড আসলে কিছু না, কলয়েড হচ্ছে থাইরোগ্লোবিউলিন নামক কিছু গ্লাইকোপ্রোটিন দিয়ে এটা ফিল্ড আপ থাকে এবং এটার চারপাশের যে লাইনিং এপিথেলিয়ামটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম এবং সেলগুলো হচ্ছে গিয়ে ফলিকুলার সেল। ফলিকুলার সেল, এই জন্য এগুলোর নাম ফলিকুলার সেল। তো এই ফলিকুলার সেলগুলো নর্মালি ইনঅ্যাক্টিভ স্টেটে এরা হচ্ছে গিয়ে কিউবয়েডাল এপিথেলিয়াম হিসেবে থাকে এবং থাইরয়েড হরমোন অ্যাকচুয়ালি সিনথেসিস হয় হচ্ছে গিয়ে, মানে সিনথেসিসের অনেকগুলো স্টেপ হচ্ছে গিয়ে এই যে ফলিকুলার সেল সেটার ভিতরে হয়, কিন্তু আলটিমেটলি এটা গিয়ে আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখবো থাইরয়েড হরমোন বায়োসিনথেসিস স্টেপ, সেটা আলটিমেটলি হচ্ছে গিয়ে কলয়েড বা ফলিকলের মধ্যে এটা হচ্ছে গিয়ে সিনথেসিস হয়ে থাইরোগ্লোবিউলিনের মধ্যে এটা জমা হয়ে থাকে থাইরয়েড হরমোন। কিন্তু এটাকে যদি থাইরয়েড গ্ল্যান্ড থেকে ব্লাডে রিলিজ হতে হয় তখন আবার এটা হচ্ছে ফলিকল থেকে বা কলয়েড থেকে আবারও এটা হচ্ছে এই ফলিকুলার সেলের ভিতরে আসে এবং সেখান থেকে এটা ব্লাডে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে পাশাপাশি অনেকগুলো ক্যাপিলারি আছে যেটার মধ্যে রেড ব্লাড সেল দেখানো হচ্ছে, এই ব্লাডের মধ্যে এটা অ্যাবজর্পশন হয় এবং এটা আশেপাশে ফলিকুলার আশেপাশে কিছু সেল থাকে যেটা এখানে দেখানো হয়নি, এগুলোর নাম হচ্ছে প্যারাফলিকুলার সেল। তো থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন আসে দুটো, একটা হচ্ছে কি থাইরক্সিন বা টেট্রাআইডোথাইরোনিন, যেটা সংক্ষেপে বলা হয় T4, আর একটা আসে ট্রাইআইডোথাইরোনিন বা T3। তো এই দুটোই আসে হচ্ছে গিয়ে ফলিকুলার সেল থেকে, আর প্যারাফলিকুলার সেল থেকে ক্যালসিটোনিন আসে, যেটা কিন্তু থাইরয়েড হরমোন না, যদিও থাইরয়েড গ্ল্যান্ড থেকেই আসছে। এটা হচ্ছে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসের জন্য দরকার হয়। তো যেটা আগে বলেছিলাম যে থাইরয়েড হরমোন বায়োসিনথেসিস স্টেপসগুলো, তো এইখানে এই যে আয়োডাইড ট্র্যাপিং, হ্যাঁ, তারপর হচ্ছে অক্সিডেশন অফ আয়োডাইড আয়ন, সিনথেসিস অফ থাইরোগ্লোবিউলিন, দেন অর্গানিফিকেশন অফ থাইরোগ্লোবিউলিন মলিকুল অ্যান্ড হচ্ছে গিয়ে কাপলিং রিয়াকশন। তো এটাকে আমরা একটু ছবি থেকে ইন ডিটেলসে দেখে নিই। তো থাইরয়েড হরমোনের প্রথম সিনথেসিস স্টেপটা কি পড়েছি আমরা, আয়োডাইড ট্র্যাপিং। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে আমরা আয়োডাইডকে কী করব, ট্র্যাপ করব বা বন্দি করে ফেলব। কোথায় বন্দি করব, এটাকে আমরা এই যে ফলিকুলার সেল, এটা হচ্ছে একটা ফলিকুলার সেল, ওকে, এবং এটা হচ্ছে গিয়ে তোমার ফলিকল বা কলয়েড যেটাকে আমরা বলেছি। এখন এটাকে আমরা আলোচনার সুবিধার্থে এটাকে আমরা লুমিনাল বা অ্যাসপেক্ট হিসেবে ধরতে পারি এবং এটাকে আমরা বেসাল অ্যাসপেক্ট অফ দ্য সেল বা বেসোলাটারাল মেমব্রেন এবং এটাকে আমরা লুমিনাল মেমব্রেন হিসেবে ধরতে পারি, ঠিক আছে। তো থাইরয়েড হরমোন সিনথেসিসের প্রথম যে স্টেপটা আয়োডাইড ট্র্যাপিংয়ে, আয়োডাইডকে আমরা বাইরে থেকে ভিতরে এনে ট্র্যাপ করে ফেলবো। তো এটাকে ট্র্যাপ করা কেন বলা হচ্ছে, কারণ আয়োডাইডের কনসেন্ট্রেশন অ্যাকচুয়ালি কিন্তু সেলের বাইরেই বেশি থাকে, সেলের ভিতরে, সেলের বাইরে কম থাকে সেলের ভিতরের তুলনায়। সেলের ভিতরে আয়োডাইডের কনসেন্ট্রেশন বেশি থাকে, তারপরও আমরা হচ্ছে আয়োডাইডকে বাইরে থেকে ভিতরে এনে ঢুকাবো, অর্থাৎ এটাকে আমরা তার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেইনস্টে ট্র্যাপ করব। তো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেইনস্টে যদি কোনো কিছুকে নিয়ে আসতে হয় অবভিয়াসলি সেটাকে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমেই আনতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দেখতে পাচ্ছি, যেটার নাম হচ্ছে, এই ক্যারিয়ার প্রোটিনটার নাম হচ্ছে সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার। তো এটাকে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কেন বলা হচ্ছে, কারণ এইটাতে আমরা আয়োডাইডের যদি দিকে লক্ষ্য রাখি তাহলে আয়োডাইড হচ্ছে তার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেইনস্টে আসছে, সাথে করে সোডিয়ামও আসছে, কিন্তু সোডিয়াম তার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এলঙ্গে আসছে
এবং এইটার যে এনার্জি, এই ট্রান্সপোর্টের জন্য যে এনার্জি, সেটা কিন্তু সরাসরি এটিপি থেকে আসছে না, এটা আসছে হচ্ছে গিয়ে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প থেকে। কিভাবে? আমরা জানি যে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের মাধ্যমে সবসময় সেলের ভিতর থেকে বাইরে 3টা সোডিয়াম চলে যায় এবং 2টো পটাশিয়াম সেলের ভিতরে ঢুকে। তো যার কারণে সেলের ভিতরে সবসময়ই সোডিয়ামের একটা ঘাটতি থাকে এবং সোডিয়ামের একটা টেন্ডেন্সি থাকে বাইরে থেকে ভিতরে প্রবেশ করার। তো এক্ষেত্রে সোডিয়াম যখন বাইরে থেকে ভিতরে প্রবেশ করবে, তখন সে সাথে করে আয়োডাইডকে তার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেইনস্টে সেলের বাইরে থেকে ভিতরে নিয়ে আসবে। তো এই ক্ষেত্রে সোডিয়ামের ক্ষেত্রে এটা একটা ডিফিউশন হচ্ছে, যেহেতু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে এলঙ্গে হচ্ছে, বাইরে বেশি ভিতরে কম। কিন্তু এই ডিফিউশনটা সাধারণ ডিফিউশন না, ফ্যাসিলিটেটেড ডিফিউশন হচ্ছে। এবং আয়োডাইডের ক্ষেত্রে এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে, কারণ যেটার কনসেন্ট্রেশন বাইরে কম ভিতরে বেশি। তো এইভাবে হচ্ছে আমরা আয়োডাইডকে এনে এনে সেলের ভিতরে জমা করতে থাকব। এবং তারপরে হচ্ছে কি, এই যে আয়োডাইড, এটাকে আমরা এখন আয়োডিনে কনভার্ট করতে হবে। কারণ আয়োডিনে কনভার্ট না হলে পরে সে থাইরোগ্লোবুলিনের যে টাইরোসিন রেসিডিউ আছে সেগুলোর সাথে বাইন্ড করতে পারবে না। তাই সেটাকে আমরা কিভাবে এটাকে সেলের ভিতর থেকে বাইরে নিয়ে যাব, সেটাকে আমরা আবার একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মেকানিজমের মাধ্যমে নিয়ে যাব। এই ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে কাউন্টার ট্রান্সপোর্ট, অর্থাৎ ক্লোরাইড আয়োডাইড কাউন্টার ট্রান্সপোর্ট মেকানিজম। এবং এখানে যে ক্যারিয়ার প্রোটিনটা আছে এটার নাম হচ্ছে পেন্ড্রিন। তো এক্ষেত্রে কি হচ্ছে, আয়োডাইডের কনসেন্ট্রেশন কিন্তু এখন সেলের ভিতরে বেশি এবং হচ্ছে গিয়ে বাইরে কম। সো আয়োডাইডের একটা টেন্ডেন্সি থাকবে ভিতর থেকে বাইরে যাওয়ার, এবং সে যখন ভিতর থেকে বাইরে যাবে সে ক্লোরাইডকে হচ্ছে তার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে বাইরে থেকে ভিতরে এনে ঢুকাবে, কারণ ক্লোরাইডের কনসেন্ট্রেশন বাইরে কম ভিতরে বেশি। সো এখানে আবার উল্টো ঘটনা হচ্ছে, আয়োডাইডের ক্ষেত্রে এখানে ফ্যাসিলিটেটেড ডিফিউশন হচ্ছে, ক্লোরাইডের ক্ষেত্রে এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে। যাই হোক, যেহেতু দুটোর ডিরেকশন অফ ট্রান্সপোর্টটা উল্টো, এই জন্য এটা হচ্ছে কি সেকেন্ডারি অ্যাক্টিভ কাউন্টার ট্রান্সপোর্ট। তো আয়োডাইড যখন এখানে সিক্রেশন হওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এনজাইম থাকে যেটার নাম হচ্ছে পারক্সিডেস। এই এনজাইমটা হচ্ছে এই যে আয়োডাইড আয়ন, এখানে এটাকে আর দেখানো হয় না, আয়োডাইড আয়নটাকে ওইটার অক্সিডেশন করে ফেলে। ঠিক আছে, এবং অক্সিডেশন যখন হয়ে যায় তখন অক্সিডেশন মানে কি ইলেকট্রন ত্যাগ করা। তো ইলেকট্রন ত্যাগ করে সে তখন হচ্ছে গিয়ে সে আর আয়োনাইজড অবস্থায় আর থাকে না, মলিকুলে কনভার্ট হয়। সে তখন হচ্ছে গিয়ে আয়োডিনে কনভার্ট হয়। তো এটাকেই বলা হয় অক্সিডেশন অফ আয়োডাইড। এরপরে আমরা চলে আসি যে থাইরোগ্লোবিউলিন। থাইরোগ্লোবিউলিনের সিনথেসিস কীভাবে হয়? থাইরোগ্লোবিউলিন আমি আগেই বলেছি এটা হচ্ছে গিয়ে কি একটা গ্লাইকোপ্রোটিন, এবং স্বাভাবিকভাবেই সকল প্রোটিন হচ্ছে গিয়ে তৈরি হয় হচ্ছে গিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোজোম থাকে সেখানে, তারপরে সেটা গোলগি অ্যাপারটাসে গিয়ে মডিফাই হয় এবং প্রোটিন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড থেকে দিয়ে প্রোটিন তৈরি হয়। আমরা জানি 100টার উপরে যদি অ্যামাইনো অ্যাসিড থাকে তাহলে সেটাকে প্রোটিন বলা হয়। এবং এই অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে, যেটা দিয়ে থাইরোগ্লোবিউলিন তৈরি হয়, এটার নাম হচ্ছে টাইরোসিন। তো এই টাইরোসিন দিয়ে সে হচ্ছে গিয়ে তৈরি হলো থাইরোগ্লোবিউলিন, এবং তারপরে সে হচ্ছে গিয়ে এই যে লুমেন দিয়ে এখানে হচ্ছে ফলিকলের মধ্যে সিক্রেশন হয়ে গেল। সিক্রেশন হয়ে যাওয়ার পরে এই থাইরোগ্লোবিউলিনের যে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড আছে সেটার সাথে তখন এই আয়োডিনটা বাইন্ড করবে। বাইন্ড যে করলো এই প্রসেসটাকেই বলা হয় অর্গানিফিকেশন অফ থাইরোগ্লোবিউলিন। এখন বাইন্ড করার পরে প্রথম যে জিনিসটা তৈরি হয়, একটা আয়োডিন যখন হচ্ছে গিয়ে টাইরোসিনের সাথে বাইন্ড করে, এই যে বাইন্ডিংয়ের প্রসেসটা পারক্সিডেস এনজাইমের মাধ্যমে অনেক বেশি ত্বরান্বিত হয়, অনেক বেশি দ্রুত গতিতে সম্পন্ন হয়। পারক্সিডেস এনজাইমটা যদি না থাকতো তাইলেও এটা বাইন্ড করতো, কিন্তু অনেক আস্তে আস্তে হতো এবং কম পরিমাণে হতো। তো প্রথম যে সাবস্টেন্সটা তৈরি হয় সেটার নাম হয় মনোআয়োডো টাইরোসিন। তারপরে দুটো মনোআয়োডো টাইরোসিন একটার সাথে একটা সংযুক্ত হয় বা কাপলড হয়ে হচ্ছে গিয়ে ডাই আয়োডোটাইরোসিন তৈরি করে। তারপরে একটা মোনোআয়োডোটাইরোসিন ডাইআয়োডোটাইরোসিনের সাথে বাইন্ড করে তৈরি করে ট্রাই আয়োডোথাইরোনিন বা T3 যেটা, এবং ডাইআয়োডোটাইরোসিনের সাথে মিলে তৈরি করে হচ্ছে গিয়ে T4। আর এখানে T3 যেটা, এটাকে বলা হয় রিভার্স ট্রাইআয়োডোথাইরোনিন বা রিভার্স T3। তো অ্যাকচুয়ালি এই যে থাইরোগ্লোবুলিন মলিকুল, এখানে বেশিরভাগ থাইরয়েড হরমোনই অ্যাকচুয়ালি থাইরক্সিন হিসেবেই হচ্ছে গিয়ে স্টোরড থাকে। ঠিক আছে, থাইরোগ্লোবুলিনের মধ্যে অনেকগুলা টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ থাকে।
প্রায় 70টার মতো থাকে। সবগুলাই কিন্তু থাইরয়েড হরমোনে কনভার্ট হয় না, ঠিক আছে? যতগুলা কনভার্ট হয় তার মধ্যে বেশিরভাগই হচ্ছে T4 ফর্মেই থাকে, সামান্য পরিমাণ হচ্ছে T3 ফর্মে থাকে। তাহলে আমরা মোটামুটি থাইরয়েড হরমোনের বায়োসিনথেসিসের যে স্টেপসগুলো সেগুলো দেখে ফেললাম। এখন আমরা আসি এটা স্টোরেজ এবং রিলিজে। আমি আগে যেটা বলেছিলাম যে থাইরোগ্লোবুলিনের মধ্যে যে থাইরয়েড হরমোন তৈরি হয় এর মধ্যে বেশিরভাগই থাকে হচ্ছে থাইরক্সিন এবং স্বল্প পরিমাণে থাকে ট্রাইআইডোথাইরোনিন বা T3, ঠিক আছে? মনোআইডোটাইরোসিন, ডাইআইডোটাইরোসিনও অনেকগুলো তৈরি হয়ে থাকে বা রিভার্স ট্রাইআইডোথাইরোনিন তৈরি হয়ে থাকে। এইগুলা কিন্তু থাইরয়েড হরমোন না। থাইরয়েড হরমোন হচ্ছে শুধু থাইরক্সিন আর ট্রাইআইডোথাইরোনিন। তো যাই হোক, এগুলা যে পরিমাণে তৈরি হয় সেটা দেখা যায় আমাদের বডিকে 2 থেকে 3 মাসের জন্য সাপ্লাই দেওয়ার জন্য এনাফ। যার কারণে দেখা যায় কোনো মানুষের শরীরে যদি কোনো কারণে থাইরয়েড হরমোন সিনথেসিস কমে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে যে হাইপোথাইরয়েডিজমের ফিচার ডেভেলপ করতে অ্যাটলিস্ট 2 থেকে 3 মাসের মতো সময় লেগে যায়। কারণ ততদিন হচ্ছে গিয়ে আগের থেকেই যে থাইরয়েড হরমোন স্টোরড হয়েছিল থাইরোগ্লোবুলিনে, সেগুলোর মাধ্যমে বডিতে সাপ্লাই দিতে থাকে। তারপরে আলটিমেটলি এখানে তো তারা স্টোর হয়ে থাকলো, এখন ব্লাডে কিভাবে রিলিজ হবে? হরমোনকে যদি কাজ করতে হয় অবশ্যই তাকে ব্লাডে রিলিজ হয়ে টার্গেট টিস্যুতে যেয়ে তারপরে কাজ করতে হবে। তো সে ব্লাডে কিভাবে রিলিজ হবে? বাই দ্য প্রসেস অফ এক্সোসাইটোসিস, ঠিক আছে? এই যে এখানে হরমোনগুলা সিনথেসিস হয়ে স্টোরেজ হয়ে বসে আছে থাইরোগ্লোবুলিনের মধ্যে। এখন যখন আমার থাইরয়েড হরমোনের প্রয়োজন হবে, ফার্স্ট স্টেপটা কী হবে? এটা আমি আগেই বলেছি, এটা হচ্ছে গিয়ে কলয়েড বা ফলিকল। এটা হচ্ছে গিয়ে ফলিকুলার সেল, যেটা দিয়ে ফলিকলটা লাইনিং হয়ে আছে। তো প্রথম স্টেপটাই হচ্ছে গিয়ে রিলিজের প্রথম স্টেপটা হচ্ছে যে থাইরোগ্লোবুলিন সেটা হচ্ছে পিনোসাইটোসিসের মাধ্যমে তোমার হচ্ছে সেলের ভিতরে আবার সেলের ভিতরে এসে ঢুকবে। ফলিকল থেকে আবারও ফলিকুলার সেলের ভিতরে এসে ঢুকবে, ঠিক আছে? কলয়েড ড্রপলেট হিসেবে। আমি আগেই বলেছি কলয়েড কি? কলয়েড মানে হচ্ছে গিয়ে এক কথায় যদি একদম সহজে বলি থাইরোগ্লোবুলিন মলিকুল দিয়ে এটা তৈরি থাকে। তারপরে এখন থাইরোগ্লোবুলিনের মধ্যে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড রেসিডিউয়ের সাথে তো আয়োডিন বাইন্ড হয়ে হয়ে তোমার হচ্ছে গিয়ে এই যে এগুলা তৈরি হয়েছে, তাই না? এখন আমাদের যখন T3 T4কে ব্লাডে রিলিজ করতে হবে, তখন আমাকে কি করতে হবে? থাইরোগ্লোবুলিন থেকে এদেরকে বের করে নিয়ে আসতে হবে। তো থাইরোগ্লোবুলিন যেহেতু একটা প্রোটিন, তাকে যদি ক্লিভেজ করতে হয় বা ভাঙতে হয় তাহলে প্রোটিয়েস এনজাইম লাগবে, ঠিক আছে? তো যখন প্রোটিয়েস এনজাইমটা এই থাইরোগ্লোবুলিনের উপর কাজ করবে, এটা ভেঙে যাবে এবং এটা থেকে সামান্য পরিমাণ থাইরয়েড হরমোন ব্লাডের মধ্যে সিক্রেশন হবে, ব্লাডে অ্যাবজর্পশন হয়ে যাবে, ঠিক আছে? তো সবগুলা T3 T4 কিন্তু একসাথে রিলিজ হয়ে যাবে না, অল্প অল্প করে রিলিজ হবে ডিপেন্ডিং অন দ্য স্টিমুলেশন। তো এটাই হচ্ছে স্টোরেজ অ্যান্ড রিলিজ অফ থাইরয়েড হরমোন। এখানে T3 আর T4 এর মাঝে পার্থক্য দেখানো হয়েছে যে T3টা অত্যন্ত সামান্য পরিমাণে থাকে, মাত্র 7%, এবং T4টা থাকে লার্জ, মানে 93%ই থাকে হচ্ছে গিয়ে তোমার T4 রূপে। কিন্তু থাইরয়েড হরমোনের যে অ্যাক্টিভ ফর্ম এটা কিন্তু আসলে হচ্ছে T3টাই। T4 কিন্তু সরাসরি মানে কাজ করতে পারে খুবই কম। বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে গিয়ে তাকে টিস্যুতে গিয়ে T4টা T3তে কনভার্ট হয়, তারপরে সে কাজ করে, ঠিক আছে? কারণ T3-র যে পটেন্সি এটা T4-এর তুলনায় প্রায় 4 গুণ বেশি থাকে, এবং যেহেতু এটা পটেন্সি বেশি তাই তাড়াতাড়ি কাজ করে, এটা তাড়াতাড়ি ব্লাড থেকে ক্লিয়ার হয়ে যায়, যার কারণে এটা প্লাজমা হাফ লাইফটা T4-এর তুলনায় কম থাকে। এখানে তাদের একটা স্ট্রাকচার দেখানো হয়েছে, এটা হচ্ছে T4, যেখানে আমরা দেখতে পাচ্ছি 3,5,3,5 পজিশনে 4টা আয়োডিন থাকে, এই জন্য এটার নাম টেট্রাআয়োডোথাইরোনিন বা T4, যেটা ইনঅ্যাক্টিভ ফর্ম, মানে কম অ্যাক্টিভ আর কি। আর ট্রাইআয়োডোথাইরিন বা T3 যেটা, সেখানে 3,5,3 পজিশনে 3টা আয়োডিন থাকে, এই জন্য এটার নাম ট্রাইআয়োডোথাইরোনিন। তো এখানে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, রিসাইক্লিং অফ দ্য আয়োডিন আয়ন। আমি আগেই বলেছি যে থাইরোগ্লোবুলিনের মধ্যে প্রায় 70টার মতো টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড থাকে, তো তার সবগুলাই কিন্তু হচ্ছে গিয়ে তোমার থাইরয়েড হরমোনে কনভার্ট হয় না, অনেকগুলাই হচ্ছে গিয়ে মনোআইডোটাইরোসিন বা ডাইআইডোটাইরোসিন রূপে থেকে যায়। তো যখন তাদের তোমার ফলিকল থেকে বা কলয়েড থেকে ব্লাডে রিলিজ হওয়ার সময় আসে, তখন হচ্ছে গিয়ে T3 T4 যখন রিলিজ হয়, তো এই মনোআইডোটাইরোসিন আর ডাইআইডোটাইরোসিনগুলোও কিন্তু
রিলিজ হয়। যখন প্রোটিয়েজ এনজাইমটা থাইরোগ্লোবুলিনকে ভেঙে এই T3T4কে বের করে, তখন এই ভেতরে থাকা মনোআয়োডোটাইরোসিন এবং ডায়োডোটাইরোসিনও বের হয়ে আসে। কিন্তু বের হয়ে আসার পরে T3T4টা তো ব্লাডের মধ্যে রিলিজ হয়ে যায়, কিন্তু এই মনোআয়োডোটাইরোসিন আর ডায়োডোটাইরোসিন কিন্তু ব্লাডের মধ্যে রিলিজ হয়ে যায় না, বরঞ্চ এদের উপরে একটা এনজাইম কাজ করে যেটার নাম হচ্ছে ডিআয়োডিনেস। এটার নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কি করছে। এটা হচ্ছে কি, এই যে মনোআয়োডোটাইরোসিন আর ডায়োডোটাইরোসিন যেটা, এই টাইরোসিন থেকে তোমার আয়োডিনটাকে ডিলিট করে ফেলছে বা আলাদা করে ফেলছে। কেন করছে? যাতে করে এই যে আয়োডিনগুলা, এই মনোআয়োডোটাইরোসিন আর ডায়োডোটাইরোসিন তো আসলে আমাদের শরীরে তাদের কোনো ভূমিকা নেই, তাই না? কারণ এরা তো থাইরয়েড হরমোন না। তো ভূমিকা যেহেতু নাই, কিন্তু তারপরে তার মধ্যে একটা বেশ বড় পরিমাণে আয়োডিন রয়ে গেছে। তাই আমাদের আইডিয়াটা হচ্ছে তাদের থেকে আয়োডিনটাকে আলাদা করে আবার সেই আয়োডিনটাকে আমরা পুনরায় থাইরয়েড হরমোন সিনথেসিসের জন্য ইউজ করব। মানে এটাকে আমরা ফেলে দিচ্ছি না, রিসাইকেল করছি, যাতে করে আয়োডিনের অপচয় রোধ করা যায়। দেখা যায় যে অনেক পার্সনের শরীরে সবগুলো থাইরয়েড বা হরমোন বায়োসিনথেসিসের সব স্টেপস ঠিক আছে, কিন্তু তারপরেও তারা হাইপোথাইরয়েডিজমে ভুগে, কারণ তাদের ডিআয়োডিনেস যে এনজাইমটা, এটার ঘাটতি থাকে, যার কারণে আয়োডিনের রিসাইক্লিং হয় না। যার কারণে ডায়েটে নর্মাল পরিমাণে আয়োডিন থাকা সত্ত্বেও এবং সিনথেসিসের সবগুলো স্টেপ নর্মালি হওয়া সত্ত্বেও দেখা যায় তাদের থাইরয়েড হরমোনের ঘাটতি দেখা যায়, কারণ তাদের আয়োডিনের রিসাইক্লিংটা হয় না, অনেক আয়োডিন হচ্ছে অপচয় হয়ে যায়। এই যে এখানে ছবির মধ্যে এটা দেখানো হচ্ছে যে পিনোসাইটোসিসের মাধ্যমে যখন থাইরোগ্লোবুলিনটা তোমার সেলের ভিতরে এসে আবার ঢুকলো এবং তার উপরে যখন প্রোটিয়েজ এনজাইমটা কাজ করলো, তখন T3T4 এর সাথে মনোআয়োডোটাইরোসিন আর ডায়োডোটাইরোসিনও কিন্তু রিলিজ হয়েছিল। কিন্তু T3T4টা ব্লাডের সিক্রেশন হয়ে গেছে, তারা কিন্তু হয়নি। উল্টো কি হয়েছে, ডিআয়োডিনেস এনজাইমের মাধ্যমে তাদের ডিআয়োডিনেশন হয়ে গেছে, অর্থাৎ তাদের আয়োডিনটা আবার হচ্ছে গিয়ে পুনরায় রিলিজ হয়ে গেছে এবং হয়ে তারপরে আবার সে হচ্ছে গিয়ে আবারও এই যে পুনরায় যে আগের যে প্রসেসগুলো সেগুলো রিপিট করছে, আবারও সে ফলিকুলের মধ্যে সিক্রেশন হচ্ছে, আবারও টাইরোসিনের সাথে বাইন্ড করছে, আবারও কিছু কিছু থাইরয়েড হরমোন তৈরি করছে। এভাবে করে করে বারবার এটা রিসাইক্লিং হতে থাকে। তো এখন এই থাইরয়েড হরমোনের সিক্রেশনটা কিভাবে রেগুলেশন হয়, কিসের মাধ্যমে রেগুলেশন হয়? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইপোথ্যালামাস, আমরা জানি হাইপোথ্যালামাস যদিও নার্ভাস সিস্টেমের একটা পোর্শন, কিন্তু এটা অনেকগুলো এন্ডোক্রাইন ফাংশনও আছে। এখান থেকে কিছু রিলিজিং হরমোন এবং কিছু ইনহিবিটরি হরমোন সিক্রেশন হয়। তো এর মধ্যে একটা ইম্পর্টেন্ট হরমোন হচ্ছে থাইরোট্রফিন রিলিজিং হরমোন, TRH। এটা হচ্ছে গিয়ে কোথায় যাবে? অ্যান্টেরিয়র পিটুইটারিতে যাবে এবং অ্যান্টেরিয়র পিটুইটারির সাথে হাইপোথ্যালামাসটা হচ্ছে গিয়ে তোমার ব্লাড ভেসেলের মাধ্যমে কানেক্টেড থাকে, যেটাকে বলে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেল। ঠিক আছে? তো এই পোর্টাল ভেসেলগুলোর মাধ্যমে এই থাইরোট্রফিন রিলিজিং হরমোনটা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে অ্যান্টেরিয়র পিটুইটারিতে আসে। তো অ্যান্টেরিয়র পিটুইটারিতে আসার পরে অ্যান্টেরিয়র পিটুইটারির মধ্যে আমরা জানি অনেক ধরনের সেল থাকে। এর মধ্যে একটা সেল হচ্ছে থাইরোট্রপস, যেখান থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা TSH যেটা, সেটা হচ্ছে গিয়ে সিক্রেশন হয়। তো সেটা হচ্ছে গিয়ে সিক্রেশন হবে, হয়ে ব্লাডে রিলিজ হবে, তারপরে সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে যাবে এবং গিয়ে সে থাইরয়েড হরমোন বায়োসিনথেসিসে প্রায় সবগুলো স্টেপকেই সে ত্বরান্বিত করবে এবং তারপরে থাইরয়েড গ্ল্যান্ড থেকে তোমার হচ্ছে আলটিমেটলি T3T4 সিনথেসিস হয়ে রিলিজ হবে ব্লাডে। এখন দেখা যাচ্ছে যে এখানে একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে এটা রেগুলেশন হচ্ছে। নেগেটিভ ফিডব্যাক মেকানিজম মানে কি, যদি কোনো কারণে ব্লাডে T3T4 এর লেভেলটা বেড়ে যায়, তখন দেখা যায় থাইরয়েড গ্ল্যান্ড থেকে তোমার অ্যান্টেরিয়র পিটুইটারি এবং হাইপোথ্যালামাস দুটোর দিকেই একটা নেগেটিভ ফিডব্যাক যায় যে ব্লাডে এখন পর্যাপ্ত পরিমাণে T3T4 আছে, তোমরা এখন আর স্টিমুলেশন দিও না, আর TSH বা TRH পাঠিও না। আবার কোনো কারণে যদি দেখা যায় T3T4 এর পরিমাণটা কমে গেছে, তাহলে হচ্ছে গিয়ে সেখান থেকে একটা স্টিমুলেটরি সিগন্যাল যায় যে এখন হচ্ছে গিয়ে থাইরয়েডের হরমোনের পরিমাণ কমে গেছে। তখন আবার হচ্ছে হাইপোথ্যালামাস থেকে বেশি বেশি TRH সিক্রেশন হয় এবং অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে বেশি বেশি TSH সিক্রেশন হয়। অর্থাৎ T3T4 যদি কমে যায় তাহলে TSH TRH সিক্রেশন বেড়ে যাবে, T3T4 যদি বেড়ে যায় তাহলে TSH TRH সিক্রেশন কমে যাবে। এইভাবে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে থাইরয়েড হরমোন সিক্রেশনটা রেগুলেশন হয়। এবং এই যে বললাম যে TSH এর ভূমিকা থাইরয়েড হরমোন সিনথেসিসে বা রিলিজে কী ভূমিকা,
এটা হচ্ছে গিয়ে প্রথমেই কি করে থাইরোগ্লোবুলিন মলিকুল যেগুলো অলরেডি অর্গানিফিকেশন হয়ে থাইরয়েড হরমোন তৈরি করে ফেলেছে, এটা রিলিজটা বাড়িয়ে দেয়, পিনোসাইটোসিস বাড়িয়ে দেওয়ার মাধ্যমে। এবং আয়োডাইড ট্র্যাপিং, যেটা আমাদের প্রথম স্টেপ ছিল বায়োসিনথেসিসে, সেই আয়োডাইড ট্র্যাপিংয়ের জন্য যে সোডিয়াম আয়োডাইড পাম্প ছিল, সেই পাম্পের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। এছাড়াও থাইরোগ্লোবুলিনের মধ্যে যে টাইরোসিন মলিকুল আছে, সেটার যে আয়োডিনেশন বা অর্গানিফিকেশন, সেটা হচ্ছে বাড়িয়ে দেয়। এবং হচ্ছে গিয়ে যেই সেলগুলোর মধ্যে এই সমস্ত অ্যাক্টিভিটি হয়, সেই সেলের সাইজও বাড়িয়ে দেয় এবং সিক্রেটরি অ্যাক্টিভিটিও বাড়িয়ে দেয় এবং নাম্বারও বাড়িয়ে দেয়। আলটিমেটলি বলা যেতে পারে থাইরয়েড হরমোন সিনথেসিস এবং রিলিজের যতগুলো ফাসেট আছে, তার প্রায় সবগুলোকেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কন্ট্রোল করে বা স্টিমুলেশন দেয়। এই স্টিমুলেশন ছাড়া থাইরয়েড হরমোন কিন্তু সিনথেসিস বা রিলিজ হবে না। এখানে এই যে থাইরয়েড গ্ল্যান্ডের সেলের উপরে টিএসএইচ এর যে স্টিমুলেটরি এফেক্ট, সেটাকে ভিজুয়ালি দেখানো হচ্ছে। যে নর্মালি আমরা দেখতে পাচ্ছি ফলিকুলার, এই যে ফলিকল এবং এটার যে লাইনিং এপিথেলিয়াম, ফলিকুলার সেলগুলো কিউবয়েডাল স্টেটে আছে। কিন্তু যখন হচ্ছে কি অ্যাক্টিভ, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যখন তাকে স্টিমুলেশন দেয়, তখন তারা কিউবয়েডাল থেকে কলামনারে কনভার্ট হয়। এবং আমরা জানি কলামনার এপিথেলিয়াম মানে হচ্ছে সিক্রেটরি এপিথেলিয়াম। এবং আমরা দেখতে পাচ্ছি এদের সাইজও কিন্তু আগের তুলনায় অনেক বড় হয়ে গেছে এবং নাম্বারও অনেক বেশি ইনক্রিজ হয়ে গেছে। ঠিক আছে, এবং এটা একটা ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে নর্মাল যখন টিএসএইচ স্টিমুলেশন দেয় নাই, এবং এটা হচ্ছে টিএসএইচ স্টিমুলেশনের পরের অবস্থা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমার টিএসএইচ স্টিমুলেশনের পরে অনেক বেশি লাইসোসোম বেড়ে গেছে। তো লাইসোসোমের কাজটা কি, ওই যে প্রোটিয়াস এনজাইমটা আসবে থাইরোগ্লোবুলিনকে ক্লিভেজ করার পরে থাইরয়েড হরমোনকে ব্লাডে সিক্রেশন করবে, ওই এনজাইমটা হচ্ছে লাইসোসোম থেকেই আসে। তো এই লাইসোসোমের পরিমাণও কিন্তু তোমার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বাড়িয়ে দেয়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মাইটোকন্ড্রিয়ার পরিমাণও কিন্তু বেড়ে গেছে। মাইটোকন্ড্রিয়ার কাজ কি, এটিপি সাপ্লাই দিবে, যার মাধ্যমে সোডিয়াম পটাশিয়াম পাম্পের অ্যাক্টিভিটি বেড়ে যাবে। ঠিক আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কলয়েড যে আপটেক এন্ডোসাইটোসিসের মাধ্যমে ফলিকল থেকে ফলিকুলার সেলের ভিতরে যে আপটেক রিলিজের যে প্রথম স্টেপটা, সেটাও হচ্ছে গিয়ে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের স্টিমুলেশনের পরেই কিন্তু হচ্ছে। তো এইভাবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড হরমোন সিনথেসিস এবং রিলিজ দুটোকেই হচ্ছে গিয়ে স্টিমুলেশন দেয়। এখন আমরা চলে আসি থাইরয়েড হরমোনের মেকানিজম অফ অ্যাকশনে। তো থাইরয়েড হরমোন হচ্ছে গিয়ে প্রথমে তো বেশিরভাগ হরমোনই আমরা আগেই বলেছি 93% থাকে T4 রূপে, এবং যখন তাকে কাজ করতে হয় তখন তাকে T4 থেকে T3-তে কনভার্ট করতে হয়। ঠিক আছে, এই কনভার্সনটাতে কিভাবে হয়, T4-এর মধ্যে 4টা আয়োডিন ছিল আর T3-র মধ্যে 3টা থাকে, তার মানে একটা আয়োডিনকে তার বাদ দিতে হয়। এই বাদ দেওয়ার কাজটা করে আয়োডিনেস নামক একটা এনজাইম, সে হচ্ছে T4-কে T3-তে কনভার্ট করে। এটা কিন্তু সেলের ভিতরে হয়। T4 হিসেবে সে সেলের মেমব্রেনের ভিতরে মানে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে সেল মেমব্রেনের ভিতরে থাকা আয়োডিনেস এনজাইমটা হচ্ছে গিয়ে তোমার এই T4-কে T3-তে কনভার্ট করে। দেন এটা সেলের নিউক্লিয়াসের ভিতরে ঢুকে, এবং নিউক্লিয়াসের ভিতরে এটার রিসেপ্টরটা থাকে। এটা হচ্ছে একটা রেটিনয়েড এক্স রিসেপ্টর, যেটা ডিএনএর সাথে কানেক্টেড থাকে। এবং ডিএনএর মধ্যে যে জিন থাকে, যে ক্রোমাটিন থাকে বা জিন থাকে, সেটার মধ্যে একটা এলিমেন্ট থাকে থাইরয়েড রেসপন্স এলিমেন্ট। যখনই হচ্ছে গিয়ে থাইরয়েড হরমোন T3-টা এখানের সাথে এসে বাইন্ড করলো, তখনই হচ্ছে গিয়ে জিনের এই থাইরয়েড রেসপন্স এলিমেন্টটা অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং ডিএনএটা ট্রান্সক্রিপশন হয়ে এমআরএনএতে কনভার্ট হয়। দেন সেই এমআরএনএটা তোমার নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে এসে সাইটোপ্লাজমের মধ্যে তোমার ফ্রি রাইবোসোম বলো বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রেখে থাকা রাইবোসোম বলো, সেখানে গিয়ে নিউ প্রোটিন তৈরি করে। এই প্রোটিনগুলো আসলে কি, এনজাইম। এই এনজাইমের মাধ্যমেই থাইরয়েড হরমোন তার সকল যে মেটাবলিক অ্যাক্টিভিটি বিভিন্ন টিস্যুর মধ্যে, সেগুলো হচ্ছে গিয়ে পারফর্ম করে। এখানে থাইরয়েড হরমোন সিনথেসিসের জন্য আমাদের যে আয়োডিন রিকোয়ারমেন্ট, সেটা দেখানো হচ্ছে। নর্মালি দেখা যায় আমরা 500 মাইক্রোগ্রামের মতো আয়োডাইড থাকে ডায়েটের মধ্যে গ্রহণ করি। এর মধ্যে মাত্র 120 মাইক্রোগ্রামই হচ্ছে কি অ্যাকচুয়ালি থাইরয়েড হরমোন গ্রহণ করে, যেটার মাধ্যমে সে থাইরয়েড হরমোন সিনথেসিস করে। এবং এটার মধ্যে সবটুকু দিয়ে থাইরয়েড হরমোন সিনথেসিস হয় না, 80 মাইক্রোগ্রাম হচ্ছে গিয়ে ইউজ হয়, বাকি 40 মাইক্রোগ্রামই আবার সে ইসিএফে ফেরত পাঠিয়ে দেয়। দেন হচ্ছে গিয়ে এটা তারপরে সেখান থেকে এগুলা কাজ টাজ করে ফেলার পরে লিভারে যায় এই হরমোনগুলো, সেখানে গিয়ে তাদের মেটাবলিজম হয়। এবং আলটিমেটলি মেটাবলিক যে এন্ড প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে লিভার থেকে বাইলের মাধ্যমে স্টুল দিয়ে সিক্রেশন হয়। এবং যেগুলো এক্সট্রাসেলুলার ফ্লুইডে
ফেরত পাঠিয়ে দিয়েছিল এবং যে আয়োডাইডগুলো ইউজ হয় নাই সেই সবগুলাই ফ্লুইডের মধ্যেই থেকে যায় এবং ফ্লুইডের মধ্যে যেটা থাকবে সেটা স্বাভাবিকভাবে ওয়াটার সলিউবল কোনো সাবস্টেন্স দিয়েই বের হবে এবং আমাদের শরীরে ওয়াটার সলিউবল যে এক্সক্রিটরি প্রোডাক্টটা সেটা হচ্ছে ইউরিন। তো ইউরিন দিয়ে বাকি 480 মাইক্রোগ্রাম যেটা সেটা বের হয়ে যাবে। এখন আমরা আসি থাইরয়েড হরমোনের ফাংশনে। তো থাইরয়েড হরমোনটা আমাদের গ্রোথ এবং ডেভেলপমেন্ট দুটোতেই আসলে ভূমিকা পালন করে। তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে যদিও অনেক সময় অনেকে সিনোনিমাসলি ইউজ করে, তারপর এটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য হচ্ছে যে গ্রোথ আমরা যখন বলি তখন আসলে আমরা ফিজিক্যাল অ্যাসপেক্টটাকে বুঝাই এবং ডেভেলপমেন্টকে যখন আমরা বলি তখন ডেভেলপমেন্ট দ্বারা আমরা আসলে মেন্টাল অ্যাসপেক্টটাকে বুঝাই। অর্থাৎ ডেভেলপমেন্টটা ব্রেইনের সাথে রিলেটেড এবং গ্রোথ যেটা সেটা আমাদের সফট টিস্যু, হার্ট টিস্যু অর্থাৎ বোনস এবং মাসল এইগুলোর সাথে রিলেটেড। তো থাইরয়েড হরমোন দেখা যায় আমাদের ধরনের গ্রোথের জন্য দরকার, ডেভেলপমেন্টের জন্য দরকার। গ্রোথের মধ্যেও সেটা হচ্ছে স্কেলেটাল গ্রোথের জন্য একটু বেশি দরকার, ঠিক আছে। এরপরে আসি আমরা হচ্ছে মেটাবলিক ফাংশন। থাইরয়েড হরমোনকে এক কথা যদি বলা হয় যে থাইরয়েড হরমোনের একটা নাম বলো, তাহলে আমরা বলবো এটা একটা ক্যালোরিজেনিক হরমোন, ঠিক আছে। ক্যালোরিজেনিক, ক্যালোরি মানে কি তাপ, তো তাপ কোত্থেকে আসবে? মেটাবলিজম থেকে আসবে, ঠিক আছে। থাইরয়েড হরমোন কী করে? বডির সব টিস্যুতে, প্রায় সব টিস্যুতে মেটাবলিজম বাড়িয়ে দেয়। তো এই মেটাবলিজম বেশিরভাগ ক্ষেত্রেই অ্যারোবিক মেটাবলিজম এবং অ্যারোবিক মেটাবলিজমের জন্য অক্সিজেনের প্রয়োজন। সে সব টিস্যুতে অক্সিজেন কনজাম্পশনের পরিমাণও বাড়িয়ে দেয়। এই জন্য তার নাম হচ্ছে গিয়ে ক্যালোরিজেনিক হরমোন এবং এটাকে বলা হয় তার ক্যালোরিজেনিক অ্যাকশন। এবং এই যে সে অ্যাকশনটা করে সেটা সে কীভাবে করে, এটার মেকানিজমটা এখানে দেখানো হচ্ছে। যে কোনো মেটাবলিজমের জন্য আমরা জানি মেটাবলিজম যে আলটিমেট যে ফেট সেটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আলটিমেট আমাদের মেটাবলিক এন্ড প্রোডাক্ট যেটা আমাদের বডিতে এনার্জির জন্য প্রয়োজন সেটা হচ্ছে এটিপি এবং সেইটা এটিপিটা বেশিরভাগ ক্ষেত্রে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমেই তৈরি হয় এবং এই অক্সিডেটিভ ফসফোরাইলেশনের সাইটটা হচ্ছে আমাদের বডির যে পাওয়ার হাউস বা মাইটোকন্ড্রিয়া। তো থাইরয়েড হরমোন হচ্ছে কী করে? অ্যাক্টিভিটিও বাড়িয়ে দেয় মাইটোকন্ড্রিয়ার এবং নাম্বারও বাড়িয়ে দেয়, যেটা আমরা দেখেছি অলরেডি। এবং আরেকটা কাজ কী করে, সে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের অ্যাক্টিভিটিও অনেক বেশি বাড়িয়ে দেয়। এবং এটা সে কীভাবে করে? কারণ সোডিয়াম পটাশিয়াম পাম্পের সোডিয়াম পটাশিয়াম আয়নের যে ট্রান্সপোর্ট সেটাকেও সে বাড়িয়ে দেয়। তো আলটিমেটলি সব কিছু মিলিয়ে সে কী করে, যে মেটাবলিজমের যে রেটটা সেটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়, প্রায় 60 to 100% মতো বাড়িয়ে দেয়। এখন আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফুড প্রোডাক্টের উপরে থাইরয়েড হরমোন কীভাবে কী কাজ করে সেটা একটু দেখব। যে কার্বোহাইড্রেট এটা কী করে, এটা হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেটের ক্যাটাবলিজম অ্যানাবলিজম দুটোই বাড়িয়ে দেয়। যে গ্লুকোজের আপটেক বাই সেল এটাও বাড়িয়ে দেয় এবং তারপরে সেলে গিয়ে গ্লাইকোলাইসিসের মাধ্যমে সে হচ্ছে গিয়ে এটিপি তৈরি করে। অন্যদিকে আবার গ্লুকোজের সিনথেসিসও বাড়িয়ে দেয়। নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ নিউজেনেসিসের মাধ্যমে কার্বোহাইড্রেট সিনথেসিস বাড়িয়ে দেয় এবং জিআইটি থেকে গ্লুকোজ অ্যাবসর্পশনও বাড়িয়ে দেয় এবং আলটিমেটলি হচ্ছে ইনসুলিন সিক্রেশনও বাড়িয়ে দেয়। কারণ গ্লুকোজের ইউটিলাইজেশন করতে গেলে আমাদের যে হরমোনটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে ইনসুলিন। সো ইনসুলিনটা নর্মালি সিক্রেশন বেড়ে যাবে কারণ থাইরয়েড হরমোন গ্লুকোজের ইউটিলাইজেশন বাড়িয়ে দিচ্ছে। এরপরে আসি আমরা ফ্যাট মেটাবলিজমে। এটা কী করে? ফ্যাটের যে স্টোরেজ ফর্ম আছে সেগুলোকে ভেঙে ফেলে, ফ্যাট স্টোরটাকে কমিয়ে ফেলে। তো ফ্যাট স্টোর থাকে কোথায়? এডিপোজ টিস্যুতে। এটা এডিপোজ টিস্যুতে বিভিন্নভাবে ট্রাইসাল, গ্লিসারল, কোলেস্টেরল বিভিন্ন রূপে এটা স্টোর থাকতে পারে, ফসফোলিপিড। তো এইগুলাকে ভেঙে ভেঙে ফ্যাট তৈরি হয় কী দিয়ে? ফ্যাটি অ্যাসিড আর ডাইএসাইল গ্লিসারল দিয়ে। তো এই ফ্যাটগুলোকে তাদের স্টোরেজ ফর্ম থেকে ভেঙে ভেঙে ফ্যাটি অ্যাসিডগুলোকে ফ্রি করে ফেলে, যার কারণে প্লাজমাতে ফ্রি ফ্যাটি অ্যাসিডের কনসেন্ট্রেশন বেড়ে যায় এবং এইগুলোর অক্সিডেশনও বাড়ে যায়। অর্থাৎ হচ্ছে গিয়ে সে ফ্যাটের ইউটিলাইজেশন ফর এনার্জি বাড়িয়ে দেয়, যার কারণে আলটিমেটলি প্লাজমার যে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এবং ফসফোলিপিড অর্থাৎ ফ্যাটের যে স্টোরেজ ফর্মটা সেগুলো কমে যায় যেহেতু ইউটিলাইজেশন বেড়ে গেছে। আচ্ছা, প্রোটিনের উপরে সে কী করে? প্রোটিন সিনথেসিসও বাড়ায় এবং প্রোটিনের আবার ইউটিলাইজেশনও বাড়ায়। ক্যাটাবলিজমও প্রোটিন সিনথেসিস করে আবার সেগুলোকে জমা করে রেখে দেয় না, এগুলো ইউটিলাইজেশনও বাড়িয়ে দেয়। কারণ হচ্ছে গিয়ে আলটিমেটলি আমরা বলছি বারবার যে থাইরয়েড হরমোন মেটাবলিক হরমোন, তো সে সবগুলো মেটাবলিজম বাড়িয়ে দেবে। আলটিমেটলি সে একটা ক্যাটাবলিক হরমোন, তাই না? তো আমরা জানি যে কোনো ধরনের মেটাবলিজমের জন্য কোএনজাইমের প্রয়োজন এবং বেশিরভাগ ক্ষেত্রে কোএনজাইমগুলো হচ্ছে গিয়ে আমাদের ভিটামিন বি কমপ্লেক্স। তো যেহেতু সে মেটাবলিক রেট বাড়িয়ে দেয় তাই ভিটামিনের রিকোয়ারমেন্টসও বাড়িয়ে দেয়।
এখন আমরা আসি হচ্ছে কি কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর এটার কী এফেক্ট। তো থাইরয়েড হরমোন যেহেতু মেটাবলিজম বাড়িয়ে দেয়, মেটাবলিজমের পরে অনেকগুলো মেটাবলিক এন্ড প্রোডাক্ট রিলিজ হয়, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় হচ্ছে গিয়ে ভ্যাসোডাইলেটর সাবস্টেন্স। এগুলো ভেসেলকে ডাইলেট করে, যার কারণে হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যায় এবং ব্লাড ফ্লো বেড়ে যায়। এছাড়াও ব্লাড ফ্লো বেড়ে যাওয়ার আরও কিছু কারণ আছে, সেটা হচ্ছে সরাসরি হার্টের উপরে এটা ইনোট্রপিক এফেক্ট দেয়, হার্ট রেট বাড়িয়ে দেয়, কারণ হার্টের বিটা রিসেপ্টরকে সে স্টিমুলেশন দেয় সরাসরি। এছাড়া হার্টের ফোর্স অফ কন্ট্রাকশনও বাড়িয়ে দেয়, হার্টের যে মাসলগুলো আছে সেগুলোর ফোর্স অফ কন্ট্রাকশন অনেক বেশি বাড়িয়ে দেয়, অর্থাৎ কর্নোট্রপিক এফেক্টও আছে। তো যার কারণে আলটিমেটলি হার্ট রেট ফোর্স অফ কন্ট্রাকশন যদি বেড়ে যায়, স্বাভাবিকভাবে কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়। কিন্তু মিন আর্টেরিয়াল যে প্রেশার সেটা কিন্তু নর্মালি থাকে। কেন? কারণ একদিকে সে হচ্ছে গিয়ে কী করে যে ডায়াস্টোলিক প্রেশারকে কমাচ্ছে, কারণ পেরিফেরাল রেজিস্ট্যান্স কমায়, কিন্তু অন্যদিকে আবার ব্লাড ফ্লো বাড়িয়ে এসে পালস প্রেশারকে বাড়িয়ে দিচ্ছে। তো যার কারণে মিন প্রেশার যেটা হচ্ছে গিয়ে ডায়াস্টোলিক প্রেশার প্লাস 1/3 অফ পালস প্রেশার, তো সেটা হচ্ছে কি যখন আমরা ক্যালকুলেশন করব তখন দেখা যায় যে নর্মালি এটার যে মিন প্রেশারটা সেটা আলটিমেটলি নর্মালি থাকছে। ঠিক আছে, খুব একটা বেশি বাড়ছে না, কমছে না। কিন্তু কারো শরীরে থাইরয়েড হরমোন যদি কমে যায় তাহলে দেখা যাবে কিন্তু আবার পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে গিয়ে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। ঠিক আছে, আবার থাইরয়েড হরমোন বেড়ে গেলেও ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, কারণ তখন কার্ডিয়াক আউটপুটটা অনেক বেশি বেড়ে যেতে পারে। তো এটা আসলে ভেরিয়েবল এফেক্ট। নর্মালি যদি থাইরয়েড হরমোন থাকে বডিতে তাহলে আর্টেরিয়াল প্রেশারটা নর্মালি থাকে। রেসপিরেটরিতে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের বেশিরভাগ মেটাবলিজমই হচ্ছে গিয়ে অক্সিডেটিভ, সেটার জন্য অক্সিজেনের প্রয়োজন, এবং অক্সিজেন আসবে তোমার রেসপিরেটরি সিস্টেম দিয়ে, যার কারণে রেট অ্যান্ড ডেপথ অফ রেসপিরেশন বেড়ে যায়। এবং সিএনএসে এটা আমরা আগেই দেখেছি যে ব্রেন ডেভেলপমেন্টে এটা খুবই প্রয়োজন, এবং ব্রেন ডেভেলপমেন্ট না হলে তো সেরেব্রেশন এবং মেন্টাল প্রসেসও ঠিকমতো হবে না। সো এগুলোর জন্য থাইরয়েড হরমোন প্রয়োজন। এছাড়া আমরা দেখেছি থাইরয়েড হরমোন হচ্ছে গিয়ে সোডিয়াম পটাশিয়াম আয়নের ট্রান্সপোর্ট বাড়িয়ে দেয়, যেটা হচ্ছে আমাদের অ্যাকশন পটেনশিয়ালের জন্য খুবই প্রয়োজন। নর্মাল যে এক্সাইটেবিলিটি মানেই হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল, ইম্পালস এক জায়গা থেকে আরেক জায়গায় নার্ভের মাধ্যমে কন্ডাকশন হয়। তো সেটার জন্য আয়নিক ট্রান্সপোর্টের প্রয়োজন, এবং সেটাকে থাইরয়েড হরমোন যেহেতু প্রমোট করে, এই কারণে নর্মাল সেরেব্রেশন বা মেন্টাল প্রসেসের জন্য থাইরয়েড হরমোনটা খুবই প্রয়োজন। জিআইটিতে কী কাজ করে, যেহেতু থাইরয়েড হরমোন মেটাবলিজম বাড়িয়ে দেয়, স্বাভাবিকভাবেই মানুষ যা খায় খুব তাড়াতাড়ি এটা ইউটিলাইজেশন হয়ে যায়, যার কারণে তার বেশি বেশি খিদে পায়, অ্যাপেটাইট বেড়ে যায়। এবং যেহেতু মেটাবলিজম বেশি বেশি হয় তাহলে স্বাভাবিকভাবে জিআইটির মোটিলিটিও বেশি বেশি হবে, এবং মেটাবলিজমের জন্য যে ডাইজেশন, এগুলোর জন্য হচ্ছে ডাইজেশন না হলে তো এগুলো আমরা ইউটিলাইজ করতে পারবো না। তো যার কারণে ডাইজেস্টিভ জুসের সিক্রেশনও সে বাড়িয়ে দেয়, এবং আমরা আগেই বলেছি এটা গ্লুকোজের অ্যাবজর্পশন বাড়িয়ে দেয়। তো এই হচ্ছে মোটামুটি জিআইটির উপর থাইরয়েড হরমোনের অ্যাকশন। এবং সেক্সুয়াল ফাংশন বা রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপর এটার প্রভাবটা কী, যে নর্মাল সেক্সুয়াল ফাংশনের জন্য থাইরয়েড হরমোন কনসেন্ট্রেশনটা নর্মাল থাকা প্রয়োজন। থাইরয়েড হরমোন কমে গেলেও সেক্সুয়াল ফাংশন কমে যায়, থাইরয়েড হরমোন বেড়ে গেলেও সেক্সুয়াল ফাংশন কমে যায়, এটা আমরা পরে পড়বো। এখন আমরা আসি হচ্ছে কি মাসলের উপরে থাইরয়েড হরমোন এফেক্ট কি। নর্মালি যদি থাইরয়েড হরমোন থাকে তাহলে মাসল নর্মালি কাজ করে, কিন্তু কোনো কারণে যদি দেখা যায় থাইরয়েড হরমোনের পরিমাণ বেশি বেড়ে গেছে, তখন প্রোটিন ক্যাটাবলিজমের পরিমাণ অনেক বেশি হয়, যার কারণে হচ্ছে কি মাসলগুলো একটা পর্যায়ে গিয়ে ফ্যাটিক হয়ে পড়ে, উইক হয়ে পড়ে। আবার থাইরয়েড হরমোন যদি কোনো কারণে কমে যায় তখন দেখা যায় সোডিয়াম পটাশিয়াম আয়নের ট্রান্সপোর্ট কমে যায়, যার কারণে মাসল অ্যাকশন পটেনশিয়াল ঠিক মতো হতে পারে না, এবং এগুলো হচ্ছে গিয়ে রিল্যাক্সও করতে পারে না ঠিক মতো, রিপোলাইজেশনও ঠিক মতো হয় না, যার কারণে একটা মাসলে স্লাগিশনেস ডেভেলপ করে অ্যাকশন পটেনশিয়াল ঠিক মতো না হওয়ার কারণে। আবার একবার হয়ে গেলে কষ্টে মষ্টে আবার সেটা রিল্যাক্স করতেও তার সমস্যা হয়, রিপোলাইজেশনও ঠিক মতো করতে পারে না, কারণ রিপোলাইজেশনের জন্য পটাশিয়াম আয়নকে বাইরে বের হয়ে যাওয়া প্রয়োজন। যাই হোক, নর্মাল স্লিপের জন্য নর্মাল লেভেলে থাইরয়েড হরমোন লাগবে। যদি থাইরয়েড হরমোন কোনো কারণে হচ্ছে গিয়ে বেড়ে যায় তাহলে হচ্ছে গিয়ে স্লিপ কমে যায়, কারণ হচ্ছে গিয়ে মানুষের যে সেরেব্রেশন বা মেন্টাল প্রসেসগুলো, থট প্রসেসগুলো বা অন্যান্য সব প্রসেসগুলাই হচ্ছে গিয়ে বেড়ে যায়, কারণ হচ্ছে গিয়ে ওই যে আগের কথা এক্সাইটেবল এফেক্টস অফ থাইরয়েড হরমোন, এক্সাইটেড হয়ে যায় বেশি নিউরনগুলো, যার কারণে হচ্ছে মানুষটা ঘুমাতে পারে না। অন্যান্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডের উপর থাইরয়েড হরমোন কী কাজ করে, যে আমরা আগেই দেখেছি থাইরয়েড হরমোন গ্লুকোজের মেটাবলিজম বাড়িয়ে দেয়, এবং গ্লুকোজের মেটাবলিজম বাড়িয়ে দেওয়ার জন্য এটার জন্য যে হরমোনটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটার সিক্রেশনও বাড়িয়ে দিতে হবে, নাহলে এটার তো হবে না ইউটিলাইজেশন। তো সেটা হচ্ছে গিয়ে আমাদের ইনসুলিন, তো সেটা রিফ্লেক্সলি হচ্ছে গিয়ে ইনসুলিন সিক্রেশন বাড়িয়ে দেয়।
আবার আমরা পড়েছিলাম থাইরয়েড হরমোন আমাদের স্কেলেটাল গ্রোথের জন্য খুব প্রয়োজন। তো স্কেলেটাল গ্রোথের জন্য আমাদের ক্যালসিয়ামের প্রয়োজন। সেই ক্যালসিয়ামকে ইউটিলাইজেশন করার জন্য আবার প্যারাথাইরয়েডের প্রয়োজন, প্যারাথাইরয়েড হরমোনের প্রয়োজন। সো প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশনও থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড হরমোন বাড়িয়ে দেয়। তো এখানে এটা গ্ল্যান্স, এই স্লাইডটা গ্যানং থেকে নেওয়া। তো এখানে একটা গ্ল্যান্স আর কি, থাইরয়েড গ্ল্যান্ডের যে ফাংশনগুলো, যেগুলো আসলে অলরেডি আমি বলে ফেলেছি, তাই আমি এগুলো আর রিপিট করছি না। এটা গ্ল্যান্স, থাইরয়েড হরমোনের ফাংশনগুলো এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তা আমার মনে হয় আজকের লেকচারটা এতটুকু পর্যন্ত থাকুক। আমরা পরবর্তী যে লেকচার নিব সেখানে আমরা থাইরয়েড হরমোনের সাথে রিলেটেড যে ক্লিনিক্যাল ফিজিওলজি আছে সেইটা নিয়ে ডিসকাস করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।